আসামিকে নেওয়া হচ্ছে সোহেলকে। যে লাল টেলিফোনটা আছে, এটা হচ্ছে তারটা চুরি করে নিয়ে যাওয়া। 7 ঘন্টা এই লাইনটা বন্ধ ছিল। আপনি এটাকে এখন কিভাবে দেখবেন? এটাকে যদি আপনি সামান্য নর্মাল ইস্যু হিসেবে দেখতে পারেন, যে চোর যেহেতু আমাদের বাংলাদেশে আছে, চুরি টুরিতে করে নিয়েই যেতে পারে, এটা অস্বাভাবিক কিছু না। বাট একজন প্রধানমন্ত্রীর মোবাইলের তার চুরি হয়ে গেছে, তাও সচিবালয়ের মতো জায়গা থেকে, এত হাই সিকিউরিটি ওইখানে, তারপরে ওনার ফোনের তার চুরি করে নিয়ে যাওয়ার যে ব্যাপারটা, এটা কোনোভাবেই নর্মাল না। এখন সাধারণ, আমার কাছে মনে হয় ওনার সিকিউরিটি বাড়ানো উচিত। উনি এভাবে সাধারণ জনগণের সাথে যেভাবে মিশতেছে, যখন তখন যাকে তাকে গলায় জড়ায় ধরতেছে, হ্যান্ডশেক করতেছে, ডেকে ডেকে কথা বলতেছে, আমার মনে হয় এই জিনিসগুলো এখন আস্তে আস্তে বন্ধ করে দেওয়া উচিত। নয়তো দেখা যাবে কার মনে কি আছে এটা তো যথেষ্ট সিকিউরিটির আন্ডারে থাকা উচিত। কন্টিনিউ হেঁটে হেঁটে আরেক জায়গায় যাওয়ার জিনিসটাও বন্ধ করা উচিত। কখন কে কোন দিক দিয়ে কি স্টেপ নিবে এটা কিন্তু আমরা আসলে থাকে, যে কোনো সময় যে কোনো কিছু সম্ভব। তো আমার কাছে মনে হয় তার চুরি হয়ে যাওয়ার এই ব্যাপারটা, যোগাযোগ বিচ্ছিন্ন থাকার যে ব্যাপারটা 7টা ঘন্টা, এটাকে নর্মাল ভাবে নেওয়ার কোনো প্রশ্নই আসে না। যে প্রধানমন্ত্রী, একটা প্রধানমন্ত্রী যেরকম সিকিউরিটি এত বছর ছিল, আমার মনে হয় ওনারও সেম ওইতেই যাওয়া উচিত। এই যে বিরোধী দলীয় যে আছে এনসিপির নাসিরউদ্দিন পাটোয়ারি, ওনার উপরে কিন্তু বারংবার হামলা হইতেছে। অ্যান্ড হাই সিকিউরিটি থাকা সত্ত্বেও কিন্তু সিকিউরিটি আছে, পুলিশ প্রশাসন আছে, তারপরে কিন্তু তার উপরে হামলা হচ্ছে। এই যে গাড়ির মধ্যে ইটা মিটা মারছে, ফুটা করে ফেলছে। আমার কাছে মনে হয় সবারই এখন সাবধানতা অবলম্বন করা উচিত। কারণ এই ধরনের কোনো একটা জিনিস যদি হয়ে যায়, আমি এটা দেশের স্বার্থে বলবো, যে দলই হোক, কারণ তাদের উপরে যদি তারা যদি একটুখানিও হার্ম হয়, এটার জন্য বাংলাদেশে শুরু হবে আবার আন্দোলন, ভাঙচুর, মারামারি, বিচার চাই, এই চাই সেই চাই, অনেক কিছু শুরু হয়ে যাবে। তো এতে কি হবে? আমাদেরই ক্ষতি, আমাদের দেশেরই ক্ষতি। তো কি হবে এতে? আসলে আমি জানি না, আসলে আমি রাজনীতি যেহেতু বুঝি না, বাংলাদেশের নাগরিক হিসেবে যতটুকু আমার মাথায় আসছে, আমি মনে করি এটাই, মানে এতটুকু আমার মনে হয় দেশের জন্য ঠিক আছে। সে এইটাই আমার মনে হয় এনাফ, এর বেশি মনে হয় আসার কথাও না আমার মাথায়। আর আমার কাছে মনে হয় সবার সিকিউরিটি বাড়ানো উচিত, সাবধানে চলাফেরা করেন। দেখলাম বিএনপির সংগ্রামী মহাসচিব এবং স্থানীয় সরকার মন্ত্রী জনাব মির্জা ফখরুল ইসলাম আলমগীর সাহেব ঠাকুরগাঁয়ের একটি অনুষ্ঠানে তিনি ঘোষণা দিলেন যে আমরা সবাইকে রাজনীতি করার সুযোগ করে দিতে চাই, সবাইকে মিটিং মিছিল বা রাজনৈতিক যে চর্চা, এই চর্চাটা আমরা করতে দিতে চাই। হয়তো উনি ওনার উদার গণতান্ত্রিক মানসিকতা থেকে, মনোভাব থেকে তিনি হয়তো এটা বলেছেন। একই সাথে আমরা দেখলাম সন্ধ্যাবেলা আওয়ামী লীগের এই নারায়ণগঞ্জের মেয়র, যিনি কিনা সেই জুলাই গণঅভ্যুত্থানে তৎকালীন স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খান কামালকে ডেকে নারায়ণগঞ্জে নিয়ে গিয়েছিলেন, এবং তিনি এবং ওই কি বলে শামীম উসমান দুজনে দেখিয়ে দেখিয়ে দিয়েছিলেন এই যে ছাত্ররা সন্ত্রাসী কার্যক্রম করছে, সম্পদ নষ্ট করছে, এরা দেশ বিরোধী, জঙ্গি, এরকম নানা রকম মশলা সাজিয়ে তারা কিন্তু আসাদুজ্জামান খান কামালকে সেদিন বলেছিলেন। গত জুলাই গণঅভ্যুত্থানে বেশি দিন হয় নাই, অল্প কদিনের ব্যবধানে। যাই হোক, গতকাল সন্ধ্যাবেলা তিনি জামিনে বেরিয়েছেন, আমরা তাকে অভিনন্দন জানাই। আরো অভিনন্দন জানাই, তিনি ঘোষণা দিয়েছেন তিনি আগামী স্থানীয় নির্বাচনে অংশগ্রহণ করবেন। আমরা মারহাবা বলি। সরকার অনেক উদার, অনেক উদার, এবং সরকারের এই যে উদার মানসিকতা, এটাকে আপনাদের স্যালুট জানাতেই হবে। আমি বলি কি, এরকম আসলে এটাকে আমি এক প্রকারের আমি মনে করি একটা গুপ্ত রাজনৈতিক সংস্কৃতি কিনা আমি জানি না, তবে সরকারের এই কার্যক্রমের মধ্যে কিছুটা গুপ্ত গুপ্ত গন্ধ আমি পাচ্ছি। কিরকম? যেমন ধরেন একদিকে আপনারা বলছেন যে তাদেরকে রাজনীতি করতে দেওয়া উচিত বা দেবেন, বা সবাইকে অংশগ্রহণ করতে দেবেন, আরেকদিকে বলছেন যে আওয়ামী লীগকে কোনো নির্বাচনে অংশগ্রহণ করতে দেওয়া হবে না, তারা নিষিদ্ধ। ভাই, এটা তো এক প্রকারের মানে দ্বিচারিত হয়ে গেল, সব বিরোধিতা হয়ে গেল। আপনারা ওপেনলি বলেন
হয় তাদেরকে সুযোগ দেবেন, নয়তো দেবেন না। যদি বলেন যে না আমরা সবাইকে রাজনীতি করার সুযোগ করে দেব, তাহলে পরিষ্কার ওপেন আওয়ামী লীগের নিষেধাজ্ঞা প্রত্যাহার করে নেন, তাদেরকে ওপেন মাঠে নামাই দেন, আন্দোলন চলুক, খেলা চলুক, তারপরে ফলাফল দেখা যাবে। আর যদি বলেন যে না সুযোগ নেই, তাহলে একবারে ফুল স্টপ মারেন। দয়া করে এই গুপ্ত রাজনৈতিক টেন্ডেন্সি থেকে বেরিয়ে আসেন, এটা মারাত্মক ক্ষতিকর। একদিকে বলবেন তাদের নির্বাচনে অংশগ্রহণ করার সুযোগ নেই, আরেক দিক দিয়ে আরেক মিনিস্টার বলবে আমরা সবাইকে নিয়ে রাজনীতি করতে চাই, সবাইকে সুযোগ করে দিতে চাই। আরেক দিক দিয়ে দেখা যাবে ওই কেন্দ্রীয় কারাগার থেকে একের পর এক নেতারা বেরিয়ে আসছেন। না, এটা চলতে পারে না, এটা হতে পারে না। অনলি ওয়ান অপশন, একটাই রাস্তা, হয় ইয়েস নয়তো নো। আপনারা কোনটা চান সেটা জনগণের সামনে পরিষ্কার করেন। জনগণকে দয়া করে এই ধোঁয়াশার মধ্যে রাখবেন না। যেটাই করেন তবে ফলাফল কিন্তু নির্ধারিত। যদি ইয়েস হয় তারও ফলাফল আছে, আর যদি নো হয় তারও ফলাফল আছে। আর এই ফলাফল মাইনা নিতেই হবে, সেটা সময় বলে দেবে। আমি শুধু এতটুকুই বলতে চাই, দয়া করে একটা করেন, যে কোনো একটা, হয় সুযোগ দেন নয়তো একবারে ফুল স্টপ মেরে দেন। ভালো থাকবেন। আসসালামু আলাইকুম। আজকের সাবজেক্ট হলো বাংলাদেশের পররাষ্ট্রমন্ত্রী, যিনি বর্তমানে জাতিসংঘের 81তম অধিবেশনের প্রেসিডেন্ট যিনি নির্বাচিত হয়েছেন, তাকে নিয়ে বা উনি। প্রথমেই বলি যে ডক্টর খলিলকে পরিচয় করিয়ে দিয়েছেন আমাদের সাথে ডক্টর মোহাম্মদ ইউনূস গভর্নমেন্ট, এবং শুরু থেকেই আমি ওনার সম্বন্ধে জানার পর থেকেই ডক্টর খলিলের একজন একনিষ্ঠ সমর্থক ছিলাম আমি, এবং সোশ্যাল মিডিয়ার একমাত্র ব্যক্তি যে আমি ওনাকে প্রথম থেকে শুধু সমর্থন না, যখন ওনাকে নির্বাচিত আনলেন, শুরু হলো সোশ্যাল মিডিয়া বড় বড় অ্যাক্টিভিস্ট যারা, তাদের রিল্যান্টলেস ক্যারেক্টার অ্যাসাসিনেশন, এর মধ্যে সবার আগে এগিয়েছিলেন আমাদের আপনার জুলকানায়ের সায়ের ভাই। মানে এক কথায় উনি যেভাবে ডক্টর খলিল সাহেবকে অপমান করে যেভাবে ওনার পিছনে লেগেছিলেন, আনবিলিভেবল সিচুয়েশন। মানে এক ধরনের রীতিমতো এরা বেপরোয়া আচরণ করেছেন ওনাকে নিয়ে, এমন কোনো শব্দ নাই যা তারা উচ্চারণ করেন নাই ডক্টর খলিল রহমানকে নিয়ে। উনি বিদেশি নাগরিক, উনি মার্কিন নাগরিক, এর মধ্যে একমাত্র আমি হলাম ব্যক্তি যে এই বিষয়গুলোর ঘুর প্রতিবাদ জানিয়েছিলাম সোশ্যাল মিডিয়াতে তখনকার সময়। তারপরে ডক্টর খলিলকে যখন ফরেন মিনিস্টার বানালেন, পররাষ্ট্রমন্ত্রী বানালেন, অনেকের কাছে আশ্চর্য মনে হতে পারে, তখনও আমি বর্তমান প্রধানমন্ত্রীকে ধন্যবাদ দিয়েছি ওনাকে বানানোর জন্য।